বলিউডে যেখানে বড় বড় নামিদামি তারকারা বছরে একটা সিনেমা করতেই রীতিমতো হিমশিম খান, সেখানে একজন মানুষ কিভাবে বছরের পর বছর অনায়াসে 4 থেকে 5টি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে যান। হ্যাঁ, এটা আসলে ভাবলেই অবাক লাগে। একদম। আর শুধু তাই নয়, তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ করদাতাদেরও একজন। রাইট। কিন্তু সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো বিষয় হলো, এই একই মানুষটি জীবনের একটি পর্যায়ে এসে ব্যাংককের এক সাধারণ রেস্টুরেন্টে থালাবাসন মাজার কাজ করতেন। মানে কোথা থেকে কোথায় রূপান্তর, অবিশ্বাস্য। সত্যি তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য বা মিশন বলতে পারেন একটাই। আমরা বোঝার চেষ্টা করব একজন একেবারে সাধারণ মানুষ কিভাবে শুধুমাত্র নিজের প্রবল জেদ, অদম্য ইচ্ছা আর কঠোর নিয়মানুবর্তিতা দিয়ে আক্ষরিক অর্থে শূন্য থেকে সাফল্যের একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি, সেটাই আসল পয়েন্ট। এক্স্যাক্টলি। আর আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল দ্য খিলাড়ি ক্রনিকলস, রাজীব ভাটিয়াস রাইজ টু সুপারস্টারডম নামের একটি চমৎকার ডকুমেন্টারির কিছু অংশ। এই অবিশ্বাস্য যাত্রারই এক চুলচেরা বিশ্লেষণ আছে এখানে। হ্যাঁ, তবে এই গ্ল্যামার আর বিশাল সাফল্যের বাইরেও গল্পটার একটা অন্ধকার বা বলতে পারেন বেশ রূঢ় একটা দিক আছে। এটিকে শুধু শূন্য থেকে চূড়ায় ওঠার একটি সাধারণ রূপকথার গল্প ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। তাহলে এটাকে আমরা কিভাবে দেখতে পারি? এই পুরো জার্নিটা মূলত একটি অস্তিত্ব রক্ষার লড়াই। মানে প্রতিদিন নিজেকে ভেঙে নতুন করে গড়ার এবং চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার এক অসাধারণ সাইকোলজিক্যাল কেস স্টাডি। রাইট। ব্যাংককের সেই রেস্তোরাঁর স্যাঁতসেঁতে রান্নাঘর থেকে শুরু করে বলিউডের ঝলমলে পর্দা পর্যন্ত এই যে পথ চলা, এটা আসলে মানুষের সহনশীলতা এবং স্নায়বিক দৃঢ়তার এক বিশাল প্রমাণ। সেই স্নায়বিক দৃঢ়তার শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা প্রেক্ষাপট থেকে। ডকুমেন্টের পাতা উল্টালে দেখা যায় এই মানুষটির শুরুর জীবনটা আর 10টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই ছিল। হ্যাঁ, তার আসল নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া। ঠিক। জন্ম পাঞ্জাবের একটি অতি সাধারণ পরিবারে। প্রথাগত পড়াশোনায় তার খুব একটা মন কখনোই ছিল না। বই খাতার চেয়ে তার তীব্র আকর্ষণ ছিল খেলাধুলা এবং মার্শাল আর্টসের প্রতি। আর ওই যে একটা সময় আসে না, যখন সাধারণ জীবনের গণ্ডি পেরিয়ে মানুষ নতুন কিছু করতে চায়। একদম তাই। বাবার সারা জীবনের জমানো সামান্য কিছু টাকা সম্বল করে, শুধু মার্শাল আর্টস শেখার উদ্দেশ্যে সোজা ব্যাংকে পাড়ি জমানোর সিদ্ধান্তটি কিন্তু রীতিমতো পাগলাটে ছিল। খুবই পাগলাটে। আর ব্যাংককের জীবন তো আর সিনেমার মতো মসৃণ বা রোম্যান্টিক ছিল না। না, একেবারেই না। সেখানে টিকে থাকার জন্য, প্রতিদিনের পেট চালানোর জন্য তাকে শেফ এবং ওয়েটার হিসেবে কাজ করতে হয়েছে। রাইট। সারাদিনের সেই হাড়ভাঙা খাটুনি, মানুষের উচ্ছিষ্ট পরিষ্কার করা, আর শেষে রাতের বেলা ঘুমানোর জায়গা হতো ওই রেস্তোরাঁরই কিচেনের মেঝেতে। ভাবা যায়, কিচেনের মেঝেতে। এই যে একটা পরিস্থিতি, এটা শুনলে যে কোনো স্পোর্টস বা অ্যাকশন সিনেমার সেই ক্লাসিক ট্রেনিং মন্টেজের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, ঠিক সেই রকি সিনেমার মতো। একদম। কিন্তু চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। দিনের পর দিন কিচেনের মেঝেতে ঘুমানো বা এই যে অমানসিক শারীরিক পরিশ্রম, এটাই কি আসলে পরবর্তী জীবনে বলিউডের মতো একটি নিষ্ঠুর এবং চরম প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে টিকে থাকার সেই অপরিমেয় মানসিক শক্তি বা স্ট্যামিনা জুগিয়েছিল? মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চরম দারিদ্র্য এবং অনিশ্চয়তা মানুষের মস্তিষ্ককে পুরোপুরি নতুনভাবে সাজিয়ে দেয়। কিভাবে? যখন কেউ জীবনের একেবারে তলানিতে পৌঁছে যায়, তখন মানুষের ভেতরে একটি বড় ধরনের পরিবর্তন আসে, যাকে আমরা সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার প্রবৃত্তি বলতে পারি। আচ্ছা। ব্যাংককের ওই কিচেনের মেঝেতে ঘুমানোর অভিজ্ঞতা তাকে খুব পরিষ্কারভাবে একটি রূঢ় বাস্তবতা শিখিয়েছে যে এর চেয়ে নিচে আর কিছু হতে পারে না। একদম বটম লাইন। এক্স্যাক্টলি। এটি এমন এক ধরনের স্বাধীনতা তৈরি করে যা খুব কম মানুষেরই থাকে। কারণ যখন হারানোর মতো আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন মানুষ অদ্ভুত এক ধরনের ভয়ডরহীন মানসিকতা অর্জন করে। রাইট। তার ভেতর থেকে প্রত্যাখ্যান বা ব্যর্থতার যে প্রাথমিক ভয়, সেটা পুরোপুরি কেটে যায়। হ্যাঁ, আর বলিউডের মতো একটি ইন্ডাস্ট্রিতে যেখানে প্রতিদিন শত শত মানুষের স্বপ্ন ভাঙছে, সেখানে এই ভয়ডরহীন মানসিকতাই সবচেয়ে বড় ঢাল। সত্যি কথা। একটি ফিল্ম সেটে পরিচালকের বকা খাওয়া বা অডিশনে বাদ পড়ার অপমান তো ব্যাংককের রেস্তোরাঁয় অভুক্ত অবস্থায় মেঝেতে ঘুমানোর চেয়ে কোনোভাবেই বড় হতে পারে না। একেবারেই না। অর্থাৎ ওই চরম শূন্যতা বা জীবনের রুক্ষতা তাকে এমনভাবে প্রস্তুত করেছিল যে পরবর্তীতে যে কোনো মানসিক চাপ নেওয়ার জন্য তার স্নায়ুতন্ত্র আগে থেকেই এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলেছিল। একদম ঠিক। আর এই প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি ব্যাংককের এই টিকে থাকার লড়াই তাকে শুধু মানসিক শক্তিই দেয়নি, তাকে এমন কিছু বাস্তবমুখী দক্ষতাও দিয়েছিল যা সম্পূর্ণ অসম্প্রতিষ্ঠাতভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। আর সেই মোড় ঘোরার গল্পটা কিন্তু রীতিমতো সিনেম্যাটিক। হ্যাঁ, ভীষণ সিনেম্যাটিক। সোর্স মেটেরিয়াল থেকে জানা যায়, ব্যাংকক থেকে ওই মার্শাল আর্টসের দক্ষতাগুলো নিয়ে ভারতে ফিরে আসার পর তিনি একটি ক্লাস শুরু করেন,
সেখানে তিনি ছাত্রদের প্রশিক্ষণ দিতেন। এই মার্শাল আর্টসই তাকে প্রথম একটি ভিন্ন রাস্তার সন্ধান দেয়। তারই এক ছাত্র তাকে মডেলিং করার পরামর্শ দেয়। ব্যাপারটা এমন নয় যে তিনি ছোটবেলা থেকে আয়নার সামনে দাঁড়িয়ে হিরো হওয়ার স্বপ্ন দেখতেন, তাই না? না, মোটেও না। তিনি মডেলিংয়ে পা বাড়ালেন এবং খুব দ্রুতই একটি চরম আর্থিক বাস্তবতার সম্মুখীন হলেন। ওই আয়ের পার্থক্যটা। এক্স্যাক্টলি। তিনি হিসাব করে দেখলেন মার্শাল আর্ট শিখিয়ে মাসের পর মাস ঘাম ঝরিয়ে যে সামান্য আয় তিনি করছেন, মডেলিংয়ের মাত্র একদিনের শুটেই তার চেয়ে অনেক গুণ বেশি টাকা উপার্জন করা সম্ভব। মানে বিশাল একটা গ্যাপ। হ্যাঁ, এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের বিপরীতে লাভের উপলব্ধি, এখান থেকেই তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন অক্ষয়। রাইট। এরপরই আসে সেই বিখ্যাত এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি। বেঙ্গালুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেলিং শ্যুটের জন্য যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এই ঘটনাটা সোর্সে খুব সুন্দর করে বলা আছে। কল টাইম ছিল ভোর 6টায়, কিন্তু চরম ভ্রান্তিতে মানে টিকিট পড়ার ভুলে ভাবা হয়েছিল ফ্লাইটটি হয়তো সন্ধ্যে 6টায়। উফ, কি একটা অবস্থা! যখন সত্যিটা সামনে আসে এবং ফ্লাইট ততক্ষণে আকাশে উড়াল দিয়েছে, তখন সেই মুহূর্তে রীতিমতো কান্নায় ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়। আর সেটা তো খুবই স্বাভাবিক। একদম। কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি। ওই দিনই, ওই তীব্র হতাশার মধ্যেই চোখ মুছে সোজা একজন স্বনামধন্য প্রযোজক প্রমোদ চক্রবর্তীর অফিসে গিয়ে উপস্থিত হওয়ার ঘটনা ঘটে। হ্যাঁ। এবং আশ্চর্যের বিষয় হল, কয়েক ঘন্টার মধ্যেই জীবনের প্রথম সিনেমার জন্য চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ চলে আসে। অবিশ্বাস্য। এই ঘটনাটিকে একটি গুলতি বা স্লিংশটের অ্যানালজির সাথে তুলনা করা যেতে পারে। স্লিংশট মানে কিভাবে? মাঝে মাঝে পরিস্থিতি গুলতির রাবারের মতো প্রবল বেগে পেছনের দিকে টেনে ধরে, মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু ওই পেছনে টেনে ধরাটাই আসলে সবচেয়ে বেশি বেগে সামনের দিকে, একদম লক্ষ্যের দিকে ছুড়ে দেয়। তবে এখানে একটা খটকা আছে। কি খটকা? ফ্লাইট মিস করে কান্না করা বা হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক একটি মানবীয় প্রতিক্রিয়া। কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরে না গিয়ে সোজা একজন বড় প্রযোজকের অফিসে যাওয়ার এই যে সিদ্ধান্ত, এটা কি নিছকই কপালের জোর বা ভাগ্যের খেলা ছিল, নাকি ভেতরে সেই হাসল বা মরিয়া চেষ্টাই ছিল আসল কারণ? এখানে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হল ভাগ্য এবং প্রস্তুতির মধ্যকার সূক্ষ্ম সম্পর্ক। আচ্ছা। সাধারণ আলোচনায় অনেকেই হয়তো বলবেন যে ভাগ্য সুপ্রসন্ন ছিল দেখেই ওই দিন প্রমোদ চক্রবর্তীর অফিসে সিনেমার অফার মিলেছিল। সেটাই তো সাধারণত মনে হয়। হ্যাঁ, কিন্তু ভাগ্য বড়জোর একটি সুযোগ তৈরি করে দেয় বা একটি দরজার সামান্য খুলে দেয়। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য যে ক্ষিপ্রতা, প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন, সেটি তৈরি হয় পূর্ববর্তী সংগ্রাম থেকে। রাইট। ফ্লাইট মিস করাটা নিশ্চিতভাবে একটি বড় বিপর্যয় ছিল। ওই মুহূর্তে যে কারো পক্ষেই বাড়ি ফিরে গিয়ে নিজেকে গুটিয়ে নেওয়াটা স্বাভাবিক ছিল। একদমই তাই। কিন্তু সেই বিপর্যয়ের মুহূর্তে স্থবির হয়ে না থেকে তৎক্ষণাৎ একটি নতুন রাস্তা খোঁজার যে তাগিদ, সেটি সরাসরি ব্যাংককের সেই টিকে থাকা লড়াই থেকে আসা মানসিক প্রস্তুতিরই চূড়ান্ত ফল। চমৎকার একটা পয়েন্ট। ব্যাংককের রাস্তায় জীবন শিখিয়েছে যে একটা দরজা বন্ধ হলে বসে থাকার সময় নেই, ধাক্কা দিয়ে আরেকটা দরজা খুলতেই হবে। এই যে প্রত্যাখ্যানকে ভয় না পেয়ে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে নিজের সুযোগ তৈরি করে নেয়া, এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার মানে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর একজন মানুষ কত দ্রুত আবার উঠে দাঁড়াচ্ছে এবং নিজের ইগোকে পাশে সরিয়ে রেখে নতুন সুযোগ খুঁজছে, সেটাই দীর্ঘমেয়াদী পার্থক্য করে দেয়। ঠিক তাই। এবং এই একটি মাত্র দিনের ওই তাৎক্ষণিক সিদ্ধান্ত তাকে প্রথম সিনেমা এবং বিশাল সাফল্যের রাস্তায় দাঁড় করিয়ে দেয়। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মই হল, শুরুর এই অত্যন্ত দ্রুত সাফল্যই খুব জলদি কেরিয়ারের সবচেয়ে বড় খাদের কিনারায় নিয়ে দাঁড়া করায়। আর সেই খাদের কিনারার গল্পটাও আমাদের হাতে থাকা ডকুমেন্টে খুব স্পষ্টভাবে উঠে এসছে। হ্যাঁ, একদম। 1992 সালে খিলাড়ি সিনেমাটি মুক্তির পর রাতারাতি সুপারস্টারডম চলে আসে, পুরো ইন্ডাস্ট্রিতে নামের ছড়াছড়ি। এরপর একের পর এক হিট অ্যাকশন মুভি, বলিউডের অবিসংবাদিত অ্যাকশন আইকন হিসেবে প্রতিষ্ঠা লাভ। রাইট। কিন্তু এরপরই নেমে আসে এক ঘন অন্ধকার সময়, যা যে কোনো অভিনয় শিল্পীর জন্যই দুঃস্বপ্নের মতো। সোর্স জানাচ্ছে যে টানা 14 থেকে 15টি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। উফ, টানা 15টি ফ্লপ। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রির সাধারণ সমীকরণ অনুযায়ী এই ধরনের ধারাবাহিক ব্যর্থতার পর যে কোনো অভিনেতার কেরিয়ার চিরতরে শেষ বলে ধরে নেওয়া হয়। একদম শেষ। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই টানা 15টি সিনেমা ফ্লপ করাটা আক্ষরিক অর্থেই একটি কর্পোরেট দেউলিয়া অবস্থার সমতুল্য। যেখানে অন্য অভিনেতারা হয়তো সব গুটিয়ে হাল ছেড়ে দিয়ে হারিয়ে যেতেন, সেখানে সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা ঘটে। চিরচেনা অ্যাকশন ঘরানা থেকে সম্পূর্ণ সরে আসার বিষয়টা। এক্স্যাক্টলি। কমেডি, সামাজিক বার্তামূলক এবং দেশাত্মবোধক সিনেমার দিকে ঝুঁকে পড়ার এই সিদ্ধান্তটি ছিল অভাবনীয়। এখানে একটি বড় প্রশ্ন জাগে। কি প্রশ্ন? এই যে এমন একটি ধ্বংসস্তূপ থেকে ফিরে আসা, এটা কি শুধুমাত্র অন্ধের মতো কঠোর পরিশ্রমের ফসল ছিল, নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার জন্য এটি ছিল একটি অত্যন্ত ঠান্ডা মাথার সুপরিকল্পিত ক্যালকুলেটেড রিব্র্যান্ডিং? এই জায়গাটাতেই আসলে একজন সাধারণ তারকার সাথে একজন দীর্ঘমেয়াদী সার্ভাইভারের মূল পার্থক্য। কিভাবে? শুধু গাধার খাটুনি বা পরিশ্রম দিয়ে দিনের পর দিন দর্শকদের সিনেমা হলে টেনে আনা যায় না।
হ্যাঁ তা তো বটেই। যখন একের পর এক অ্যাকশন সিনেমা ফ্লপ হতে শুরু করে তখন এই উপলব্ধিটা আসে যে দর্শক একই রকম মারপিট দেখতে দেখতে ক্লান্ত, দর্শকের রুচি এবং পছন্দ বদলাচ্ছে। রাইট। আর এখানেই ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মানসিক কাজটি করতে হয়েছে নিজের ইগো বা অহংকারকে পুরোপুরি বিসর্জন দেওয়া। ইগো বিসর্জন দেওয়া। হ্যাঁ, বিষয়টি মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত জটিল। একজন প্রতিষ্ঠিত অ্যাকশন স্টারের মূল পুঁজি হল তাকে পর্দায় অপ্রতিরোধ্য এবং শক্তিশালী দেখাতে হবে। অন্যদিকে কমেডি করার মূল শর্তই হল নিজেকে হাস্যকর, দুর্বল বা বোকা হিসেবে উপস্থাপন করার সাহস থাকা। দারুণ একটা লজিক। একজন অ্যাকশন হিরোর পক্ষে পর্দায় নিজেকে বোকা প্রমাণের এই মানসিক ঝুঁকি নেওয়াটা মোটেও সহজ নয়, কিন্তু টিকে থাকার তাগিদে নিজেকে কাদামাটির মতো নতুন ধাঁচে ঢেলে সাজানোর এই সিদ্ধান্ত কোনোভাবেই কেবল পরিশ্রম ছিল না, এটি ছিল দারুণ একটা স্ট্র্যাটেজিক শিফট। দর্শক যা চাইছে, নিজের স্টারডোমের অহংকারকে একপাশে সরিয়ে রেখে ঠিক সেটাই দেওয়ার এই নমনীয়তা একটি মাস্টার স্ট্রোক ছিল। চমৎকার একটা মেকানিজমের কথা উঠে এলো। অ্যাকশন হিরোর অপ্রতিরোধ ইমেজ থেকে কমেডির হাস্যকর চরিত্রের রূপান্তরের এই যে ইগো বিসর্জন, এটি সম্ভবত ব্যাংককের সেই ওয়েটার জীবনেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, দারুণ একটা সংযোগ। সেখানেও যেমন অহংকার করার কিছু ছিল না, এখানেও তিনি স্টারডমের অহংকারকে প্রশ্রয় দেননি। এবং একটা দেউলিয়া অবস্থা থেকে নিজেকে এভাবে নতুন করে গড়ার জন্য, প্রতিদিন নতুন করে লড়াই করার জন্য এমন এক ধরনের ইঞ্জিনের প্রয়োজন হয় যা কখনোই থামে না। রাইট। মেধা বা প্রতিভা দিয়ে হয়তো সাময়িক চমক তৈরি করা যায়, কিন্তু দশকের পর দশক প্রাসঙ্গিক থাকার জন্য যে জ্বালানি প্রয়োজন তা লুকিয়ে আছে প্রাত্যহিক জীবনযাপনের চরম শৃঙ্খলার মধ্যে। আর এই কথা ধরেই আমরা সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অংশটিতে প্রবেশ করছি। এই দীর্ঘমেয়াদী সাফল্যের সবচেয়ে বড় রহস্য কোনো ঈশ্বর প্রদত্ত অভিনয় প্রতিভা নয়, বরং এক অবিশ্বাস্য ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা। একদম। বলিউডের চিরচেনা চিত্রটা কেমন? রাতের বেলা যখন পুরো ইন্ডাস্ট্রি পার্টি করতে ব্যস্ত থাকে, আড়ম্বরপূর্ণ জীবনে মেতে ওঠে, তখন এই মানুষটি শান্তিতে ঘুমাতে যান। হ্যাঁ, এবং প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে ওঠেন। ধূমপান ও মদ্যপান থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখার এই কঠোরতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় বিরল। সোর্সে জীবন দর্শনের মূল মন্ত্রটা এভাবেই বলা হয়েছে, যদি সূর্য ওঠার আগে না ওঠা যায়, তবে জীবনের অর্ধেক লড়াই আগেই হেরে যেতে হয়। খুব পাওয়ারফুল একটা কথা। সত্যি তাই। এই রুটিনটা কল্পনা করলে মনে হয় যেন স্প্রিন্টারদের দুনিয়ায় একজন ম্যারাথন রানার দৌড়াচ্ছেন। দারুণ অ্যানালজি। সবাই যেখানে দ্রুত দৌড়ে হাঁপিয়ে যায়, সেখানে এই ব্যক্তি নিজের ছন্দে মাইলের পর মাইল বিরতিহীনভাবে দৌড়াচ্ছেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এই যে ভোর 4টে ওঠার রুটিন, যখন চারপাশের সবাই আয়েশি জীবন কাটাচ্ছে, তখন এই কঠোর শৃঙ্খলায় নিজেকে বেঁধে রাখা, এটা কি আসলে ব্যাংককের সেই দিনগুলোর নিরাপত্তাহীনতা থেকে তৈরি হওয়া এক ধরনের মনস্তাত্ত্বিক ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার ঢাল? ইন্টারেস্টিং পয়েন্ট। অবচেতন মনে কি এই রুটিনের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা চলে যে কোনোভাবেই যেন আর জীবনে ওই কিচেনের স্যাঁতসেঁতে মেঝেতে ফিরে যেতে না হয়? আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখলে এই সাইকোলজিক্যাল বিশ্লেষণটা অত্যন্ত যৌক্তিক মনে হবে। কিভাবে? একটু বুঝিয়ে বলুন। যে কোনো মানুষের ক্ষেত্রেই মোটিভেশন বা অনুপ্রেরণা একটা সময় পর ফুরিয়ে যায়। প্রতিদিন সকালে উঠে নিজেকে অনুপ্রাণিত করা বা পজিটিভ চিন্তা করা দীর্ঘমেয়াদে সম্ভব নয়। একদমই তাই। মোটিভেশন তো উঠানামা করে। হ্যাঁ, কিন্তু শৃঙ্খলা বা রুটিন হলো এমন একটি মেকানিজম যা মানুষের স্নায়ুতন্ত্রকে একটি নির্দিষ্ট পথে চলতে বাধ্য করে। এটি মানুষকে তার জীবনের সবচেয়ে খারাপ, হতাশাজনক বা বিভ্রান্তিকর সময়েও টিকিয়ে রাখে। রাইট। ভোর 4টায় ওঠার রুটিন বা এই কঠোর জীবনযাপন এটা কোনো শাস্তি নয়, বরং এটি হলো সাফল্যের একটা বর্ম। যখন চারপাশের সবাই পার্টি করে, নিজেদের সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি নষ্ট করছে, তখন ভোরবেলা একা জিমে ঘাম ঝরানোটা এক ধরনের মানসিক শ্রেষ্ঠত্ব তৈরি করে। চমৎকার। ব্যাংককের দিনগুলোর সেই চরম ট্রমা বা আঘাত শিখিয়েছে যে পৃথিবী খুব কঠিন জায়গা, এখানে টিকে থাকতে হলে নিজের শরীর ও মনের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকা চাই। এই রুটিন আসলে মস্তিষ্ককে প্রতিনিয়ত এই বার্তাই দেয় যে পরিস্থিতি যেমনই হোক, নিয়ন্ত্রণ এখনও নিজের হাতেই আছে। রুটিন কোনো শাস্তি নয়, রুটিন হলো সাফল্যের বর্ম। দারুণ একটি কথা বলেছেন। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দ্য হিলারি ক্রনিকলস থেকে যে চিত্রটি ফুটে ওঠে তা যদি একটু সংক্ষেপে তুলে ধরা যায়, ব্যাংককের রেস্তোরাঁয় মানুষের উচ্ছিষ্ট পরিষ্কার করা এক তরুণ রাজীব ভাটিয়া থেকে শুরু করে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার হয়ে ওঠা এবং অবশেষে ভারতের সর্বোচ্চ করদাতাদের একজনে পরিণত হওয়া। বিশাল একটা জার্নি। পরিস্থিতিতে হলো তা দিয়ে কখনোই মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হয় না। আসল নির্ধারক হলো হার না মানা মানসিকতা, ইগো বিসর্জন দিয়ে নিজেকে পরিবর্তনের সাহস এবং নিরবচ্ছিন্ন নিয়মানুবর্তিতা। একদম ঠিক।
এই আলোচনাটি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নয়, বরং যে কোনো পেশার, যে কোনো মানুষের জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক। রাইট। কারণ এই জার্নিটা শেখায় যে টানা 15টি ব্যর্থতায় বা বিশাল বিপর্যয়ে ভেঙে না পড়ে কিভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। মেধা হয়তো একটি দরজা খুলে দেয়, কিন্তু সেই ঘরের ভেতরে টিকে থাকতে হলে নিজের তৈরি করা রুটিন বা শৃঙ্খলার প্রতি শতভাগ সৎ থাকার কোনো বিকল্প নেই। সাফল্যের কোনো শর্টকাট বা ম্যাজিক ট্রিক নেই, এটি প্রতিদিন ভরে ওঠে নিজেকে নতুন করে প্রমাণ করার একটি নিরলস চর্চা। একদমই তাই। আজকের এই আলোচনা থেকে মানুষের টিকে থাকার লড়াই এবং মনস্তাত্ত্বিক দৃঢ়তার এক অসামান্য চিত্র পাওয়া গেল। তবে বিদায় নেওয়ার আগে আজকের এই সমগ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে একটি নতুন চিন্তার জায়গা তৈরি হয়, যা হয়তো সোর্সে সরাসরি বলা নেই, কিন্তু গভীরভাবে ভাবায়। বিষয়টা নিয়ে কিন্তু বিতর্ক হতেই পারে, কারণ অনেকেই মনে করেন তীব্র মানসিক আঘাত বা চরম শূন্যতা ছাড়া মানুষের ভেতরে এই লেভেলের জেদ তৈরি হওয়া সম্ভব নয়। ঠিক সেই জায়গাতেই প্রশ্নটা আসে। আমরা দেখলাম যে চরম দারিদ্র্য এবং ব্যাংককের কিচেনে মেঝেতে ঘুমানোর মতো অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর লড়াই এই মানুষটির ভেতর এতটা অদম্য জেদ, ক্ষুধা আর শৃঙ্খলা তৈরি করেছে। হ্যাঁ। তাহলে প্রশ্ন হলো, যারা তুলনামূলক আরাম, আয়েশ এবং নিরাপত্তার মধ্যে বড় হয়, তারা কি কখনো সাফল্যের এই চূড়ান্ত শিখরে পৌঁছানোর মতো ভেতরের সেই আগুন বা ড্রাইভ প্রাকৃতিকভাবে তৈরি করতে পারে? দারুণ একটা প্রশ্ন। নাকি লেজেন্ডারি বা কিংবদন্তি তুল্য সাফল্যের জন্য জীবনের কোনো না কোনো এক পর্যায়ে ওই কিচেনের মেঝেতে ঘুমানোর মতো তিক্ত এবং অন্ধকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়াটা একেবারেই অপরিহার্য? ভাববেন বিষয়টা নিয়ে। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।